ক্ষমতা ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, যদিও বা তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন না। তো মাননীয় প্রধানমন্ত্রী তো চাইলে ক্ষমতায় থাকতে পারতো, আরো বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে পারতো। তিনি যদি ডাক দিত আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীদের, তোমরা ঢাকায় আসো, গণভবনের চারপাশে আসো, আসতো না? অবশ্যই আসতো। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিজে বলেছেন যে আমি এই ধরনের রক্তপাতের মধ্যে ক্ষমতায় থাকতে চাই না, আমাকে নিজে বলেছেন। সুতরাং তিনি যদি চাইতেন, তিনি কিন্তু আরো বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে পারতেন। তিনি চান নাই দেশে এই হানাহানি অব্যাহত থাকুক, সেজন্যই তিনি ক্ষমতা ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, যদিও বা তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন না। পদত্যাগ করেননি বলতে যেটা আমরা মাঝখানে শুনেছি যে পদত্যাগ পত্র নেই বা সাইন করেননি, সেই বিষয়টি কি আপনি বলছেন নাকি উনি? না, তিনি যে পদত্যাগ করেছেন সেটি অর্থাৎ অডিও অর লিখিত কোনো কিছু তো নাই। এটা তো মাননীয় মহামান্য রাষ্ট্রপতিও বলেছেন যে তার কাছে কোনো লিখিত ডকুমেন্ট নেই। আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনের কথা বলা হচ্ছে, আলোচনা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই নির্বাচনে আওয়ামী লীগের কোনো সুযোগ আছে কিনা? যদিও এখানে বলা হচ্ছে যে বিচার এবং সংস্কারের কথাটা উল্লেখ আছে, তো বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ। সেই প্রেক্ষাপটে নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের কি ভাবছেন বা কি? আমাদের মানে প্রধান উপদেষ্টাও কয়েকদিন আগে বলেছিলেন যে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে আসবে কি আসবে না। তো সমস্ত প্রেক্ষাপট মিলে আপনি কি বলবেন নির্বাচনের বিষয়ে, আগামী নির্বাচন? দেখুন, প্রথমত ফেব্রুয়ারিতে নির্বাচন করার ঘোষণা এখনো সরকার দেয়নি, কিন্তু সরকার এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে ঘোষণা আছে সেটা হচ্ছে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে। এবং এখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক করে যেটি বলা হয়েছে, যদি এই হয় তাহলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে, সেই কথা বলেছে। সেটি বলে যাওয়ার পর কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সেটির সপক্ষে কোনো কিছু বলা হয়নি। সুতরাং আমি প্রচন্ডভাবে সন্দিহান আসলে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন আদৌ হতে যাচ্ছে কিনা। সেখানে যৌথ বিবৃতিতে যেটা বলা হয়েছে, যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে বিচার যদি হয়, এই সংস্কার যদি হয় এবং সবকিছু অনুকূলে থাকে, আরো প্রিকন্ডিশন, দেয়ার আর মেনি কন্ডিশনস, এই কন্ডিশন গুলো যদি ফুলফিল হয় তাহলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করা যেতে পারে। হবে এটা বলা হয়নি, করা যেতে পারে। কিন্তু সেই ঘোষণা দেওয়ার পর তারপর কিন্তু গিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিছুই বলা হয়নি। তো আমি মনে করি যে সরকারের আসলে সেই সময় নির্বাচন দেওয়ার কতটুকু ইচ্ছা আছে, দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন প্রথমত। আর বিএনপি যেটি সন্দেহ করছে সেটা এপ্রিল মাস হচ্ছে নির্বাচনের জন্য কখনো উপযোগী সময় নয়। তো কেন এপ্রিল মাসকে বেছে নেওয়া হলো? 28শে এপ্রিল ঘূর্ণিঝড় হয়েছিল, আপনার মনে আছে? 91 সালে মনে আছে। এরকম পরিস্থিতি থাকে। চেক করে নিই, আপনার প্রশ্নের উত্তর কিন্তু আমি দেইনি এখন, তো সরি। এই কারণে একটু এখন এবং এই নির্বাচনে যদি নির্বাচন হয়, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে সেটিতে কখনো গ্রহণযোগ্য হবে না। যেই দলের পক্ষে প্রায় 50% মানুষ, যেই দলকে কোটি কোটি মানুষ যে দলকে সমর্থন করে, যেই দল দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, সেটিকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয়, সে নির্বাচন প্রথমত জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয়ত সেই নির্বাচনের মাধ্যমে কোনো সরকার গঠিত হলো সেটির স্থিতিশীলতা নিয়ে সবসময় প্রশ্ন থাকবে, দেশের স্থিতিশীলতা নিয়ে সবসময় প্রশ্ন থাকবে। সুতরাং তবে আজকের প্রেক্ষাপটে আওয়ামী লীগকে তো নির্বাচন অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। আর আওয়ামী লীগের প্রতি যে পরিমাণ হোস্টাইল আচরণ, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, আর আওয়ামী লীগকে যদি হাত পা বেঁধে বলা হয় পুকুরে ঝাঁপ দাও, তাহলে তো আওয়ামী লীগ সেই ক্ষেত্রে পুকুরে ঝাঁপ দিতে পারে না, সেটিও মাথায় রাখতে হবে। সুতরাং আমি মনে করি যে দেশে নির্বাচন হলে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রয়োজন। আর সেটি করতে হলে পরে আজকের যে এই প্রশাসন, সে সবার জন্য সমান আচরণ করে। আজকে দেশ যে প্রশাসন চালাচ্ছে সেই প্রশাসনকে এখন সবাই সন্দেহের চোখে দেখছে। বিএনপি সন্দেহের চোখে দেখছে, আওয়ামী লীগের প্রতি তারা প্রচন্ড হোস্টাইল, আওয়ামী লীগকে তো তারা প্রতিপক্ষ ভাবছে বা আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে।
বিএনপি তাদেরকে বিশ্বাস করে না, এনসিপিও মধ্যে বিশ্বাস করে না, আবার জামাতও প্রশ্ন রাখে, এবং সবার আজকে সন্দেহের তীর তাদের দিকে। সুতরাং এই পরিস্থিতিতে এই সরকারের পক্ষে আদৌ নির্বাচন করা বা গ্রহণযোগ্য একটি নির্বাচন করা তো কোনোভাবেই সম্ভব নয়। আদৌ নির্বাচন করা কতটুকু সম্ভব সেটি আমি জানি। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি উনি যেটা বলেছেন, অংশগ্রহণমূলক বলতে ওনারা বোঝাচ্ছেন যে জনগণের অংশগ্রহণ, মানে সব দলের অংশগ্রহণ। তিনি সেটি ঠিক সেভাবে বলেননি। এটি নিয়ে প্রচন্ড সমালোচনা হয়েছে, এবং উইদিন ইউএন অলসো তার এই বক্তব্যের জন্য, আমি যতদূর জানি, আমি যেহেতু দেশের পররাষ্ট্র ছিলাম, উইদিন ইউএন এই নিয়ে সমালোচনা হয়েছে, এরপরে তিনি চুপসে গেছেন। আরেকটি বিষয় যে এটা নিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে প্রশ্ন উঠেছিল বা একটা আন্দোলন হয়েছিল, সেখানে আব্দুল হামিদের চলে যাওয়া, কিন্তু এই নিয়ে আব্দুল হামিদ চলে গিয়েছেন, এটা নিয়ে প্রচন্ড ক্ষোভ প্রকাশ হলো বিভিন্ন মহল থেকে। আবার উনি, এবং ওই সূত্র ধরেই কিন্তু আন্দোলনটা হয়েছিল এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। আবার কিন্তু আব্দুল হামিদ চলে আসলেন। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? জনাব আব্দুল হামিদ সাহেব, মহামান্য প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি কিন্তু চলে যাওয়ার জন্য যান। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তারদের পরামর্শে তিনি চিকিৎসা নিতেই গিয়েছিলেন। তিনি পালিয়ে যাওয়ার জন্য যাননি। পালিয়ে যাওয়ার জন্য গেলে উনি এয়ারপোর্ট দিয়ে যেতেন না, এবং কারণ আব্দুল হামিদ সাহেবকে লুকিয়ে এয়ারপোর্ট দিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। তো সুতরাং উনি কিন্তু চিকিৎসার জন্য যাচ্ছিলেন। কিন্তু সেটি নিয়ে যেভাবে একজন সাংবাদিক প্রশ্ন করার পর, আমার প্রশ্ন হচ্ছে, যারা যে সমস্ত সাংবাদিক এ নিয়ে আপনার পত্রপত্রিকা লিখেছেন, তারা সেভাবে লিখলেন কেন? আর দ্বিতীয়ত, এই সাংবাদিকদের প্রশ্ন এবং লেখালেখির প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে রিয়াকশন দিলেন, এটি তো অনভিপ্রেত। এখন আব্দুল হামিদ সাহেব প্রমাণ করেছেন যে তিনি আসলে পালিয়ে যাওয়ার জন্য জানি, তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং তিনি চিকিৎসা শেষ করে দেশে চলে এসেছেন। তো এই ধরনের আসলে কোন একটা হুজুগ তুলে দেওয়া এবং একজন মানুষ, ইনোসেন্ট মানুষকে প্রশ্নবিদ্ধ করা, এগুলো সমীচীন নয়। যেগুলো দেশে আজকে হচ্ছে, এটি আসলে আমাদের দেশের জন্য কখনো কাম্য নয়, আমাদের সমাজের জন্য কখনো কাম্য নয়। নিশ্চয়ই আপনি মনে করেন যে আজকে যে প্রতিটি মানুষ অস্বস্তির মধ্যে আছে, যন্ত্রণার মধ্যে আছে, অনিশ্চয়তার মধ্যে আছে, যেটি আমাদের জন্য সবচেয়ে পালিয়ে যাওয়ার প্রসঙ্গে যেহেতু এসেছে, আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই যে আসলে পালিয়েও অনেকে গিয়েছেন, কেউ সীমান্ত দিকে গিয়েছেন, কেউ প্লেনে গিয়েছেন। তো সেই প্রসঙ্গে মানে অনেক কড়াকড়ির মধ্যে যারা এয়ারপোর্ট দিয়ে পালিয়ে গিয়েছেন, কিভাবে গেছেন, তার মধ্যে আপনিও একজন, যে পালিয়ে না, আপনি চলে গেছেন দেশের বাইরে। তো সেটা আসলে কিভাবে সম্ভব হয়েছে? আমি কখনো এয়ারপোর্ট যাইনি। এই গল্পগুলো কিছু কিছু সাংবাদিক সাজিয়েছিল। আমি ঘটনাটা বলি। আমি আমার ওয়াইফের সাথে ফোনে কথা বলেছি। কথা বলার 5 মিনিটের মধ্যে সে টেলিভিশনে দেখছে আমাকে এয়ারপোর্টে গ্রেফতার করেছে। সে আমাকে ফের ফোন করলো, বলেছে তোমাকে নাকি এয়ারপোর্টে গ্রেফতার করেছে, তুমি আসলে ভালো আছো? আমি তো এয়ারপোর্টে যাইনি। আমি তো টেলিভিশন দেখছি না, তখন আমার ওখানে টেলিভিশন ছিল না, আমি যেখানে ছিলাম। তো বলেছে তুমি কি আসলে কি ভালো আছো? আমি এয়ারপোর্টে যাইনি, আমার গ্রেফতার করার প্রশ্ন আসবে কেন? এই যে কতগুলো আগের ফুটেজ দিয়ে এরকম একটা নিউজ করা, অর্বাচীনের মতো যে সমস্ত সাংবাদিক এগুলো করেছে, আজ পর্যন্ত আমাকে জবাব দিতে হয় এগুলো। আর আমি অত বোকা নয় যে আমি সেই পরিস্থিতিতে আপনার এয়ারপোর্টে যাব, যেখানে আমার ফোনেই আমি বন্ধ রেখেছিলাম। আমার সমস্ত ফোনগুলোই বন্ধ ছিল, এমনকি ফোন সেট আমার সাথে ছিল না। রেগুলার ফোন সেট সেগুলো আমার কাছে ছিল না, কারণ ফোন সেটের মাধ্যমে, ফোন বন্ধ থাকলেও ফোন সেটের মাধ্যমে আপনি কোথায় আছেন সেটা ট্র্যাক করতে পারেন। সেই জন্য এমনকি আমার ফোন সেটও আমার সাথে ছিল না। আর বলছে যেখানে আমি আমার ফোন সেট আমার সাথে রাখিনি, সেখানে আমি এয়ারপোর্ট কি জন্য যাব? এই যে গল্পগুলো বানানো, এক একটা গল্প আমাদের বিরুদ্ধে, নানা গল্প সাজিয়ে পত্রপত্রিকায় যেভাবে আমাদের চরিত্র খনন করা হয়েছে, আমি নিশ্চয়ই পরিস্থিতির পরিবর্তন হবে। এগুলোর তো আমি যদিও বা প্রত্যেকটিরই জবাব দিয়েছি, কিন্তু এইভাবে একজন রাজনীতিবিদের আপনার চরিত্র খনন হচ্ছে রাজনীতিবিদকে হত্যা করা। এবং যেভাবে এগুলো করা হয়েছে শুধু আমার বিরুদ্ধে নয়, অনেকের বিরুদ্ধে, বেশিরভাগের ক্ষেত্রে করা হচ্ছে,
এটি আসলে সমীচীন নয়। এবং এই ক্ষেত্রে কিছু সাংবাদিক বাধ্য হয়ে এগুলো লিখতে বাধ্য হচ্ছে, আবার কেউ কেউ এগুলোকে আপনার কর্দালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েও সেগুলো করছে। এটি সমীচীন নয়। এবং আমার এয়ারপোর্ট যাওয়া, সেটি বাংলাদেশের শীর্ষ আপনার টেলিভিশন চ্যানেলগুলো দেখিয়েছে, আমি পরে শুনেছি। আমি এখনো জুনায়েদ আহমেদ পলক এবং আপনি একসাথে, মানে উনি পরে অ্যারেস্ট হয়েছেন, আপনি হন নাই, এরকম ব্যাপারটা এসেছিল। আমি কখনো ওখানে যাইনি। 5 আগস্টের পরে আপনি দেশেই ছিলেন না? দেশের বাইরে দেশে ছিলাম, 1 সপ্তাহ দেশে ছিলেন, কয়েক সপ্তাহ। আচ্ছা, মানে কি আপনি সেপ্টেম্বরে এসে বাইরে, সেপ্টেম্বরে বা অক্টোবরের দিকে? আমি প্রায় মাসখানেক করে দেশে বাইরে। আচ্ছা আচ্ছা, চরিত্র হনন মানে রাজনীতিকদের চরিত্র হনন এভাবে করা হয় যেটা আপনি বলছিলেন। আপনি আপনার নিজস্ব বক্তব্যে অনেক ক্ষেত্রেই বলেছিলেন যে তারেক রহমান পলাতক, তারপরে খালেদা জিয়াকে নিয়েও বিভিন্ন কথা বলতেন। তো সেটা কি আপনি কিভাবে মানে বলবেন? এখন আপনি নিজেও তো দেশের বাইরে আছেন। দেখুন, আমাদের একটা পার্টি লাইন আপ ছিল। আমি যেহেতু প্রচার সম্পাদক ছিলাম এবং আমি যেহেতু তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলাম, আমি পার্টির বিকল্প মুখপাত্র হিসেবে কাজ করতাম। আমাকে তো পার্টি লাইন আপে কথা বলতে হতো। শুধু আমি এইটুকু বললাম যে পার্টি লাইন আপে আমাকে কথা বলতে হবে। পার্টির একটা লাইন আপ থাকে, কি বলতে হবে এবং কখন কোনটা বলতে হবে, সেটা একটা লাইন আপ থাকে, একটা ইনস্ট্রাকশন থাকে। তাই আমাকে সেই লাইনে সবসময়, এখনো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো পার্টি লাইন আপের বাইরেতে গিয়ে উনি কিছু বলতে পারেন, আর অন্যরা যারা কথা বলেন বিএনপির পক্ষে, তো পার্টি লাইন আপের বাইরে গিয়ে কোনো কিছু বলতে পারেন না। আপনাকে মনে হয় যে আসলে এগুলো রাজনৈতিক যে কালচারটা চলছে এটা একটা ভুল, মানে এভাবে বলা নিজেদেরও তো সেরকম পরিস্থিতি হয়? আমি মনে করি যে দেশে একটা আমাদের যে রাজনৈতিক কালচার, এটির পরিবর্তন হওয়া দরকার। এবং এখন যে রাজনৈতিক কালচার, আপনি আওয়ামী লীগ করলে বিএনপির বিয়ে অনুষ্ঠান, মেজবান অনুষ্ঠানে যেতে পারবেন না। আপনি আওয়ামী লীগ করলে বা বিএনপি করলে আপনি আওয়ামী লীগের সাথে মিশতে পারবেন না। এটি তো হওয়া অনুচিত। আমরা সবাই রাজনীতি করব, একে অপরের বিরুদ্ধে কথা বলবো, একে অপরের বিরুদ্ধে যুক্তিতর্ক দিয়ে কথা বলবো। দিন শেষে আমরা সামাজিক জীব, আমরা সমাজবদ্ধ হয়ে থাকবো, এটি হওয়া উচিত। আপনার কি মনে হয় যে এরকম মানে তারেক রহমান, খালেদা জিয়া সম্পর্কে আপনার অতিরিক্ত বলা হয়ে গেছিল, যেগুলো এখন? দেখুন, এই প্রসঙ্গে এখন যেতে চাই না। আমি যেটা মনে করি যে আমাদের এমন ভাবে দেশের রাজনীতিটা হওয়া প্রয়োজন, সেটি হচ্ছে আমরা একে অপরের সমালোচনা করব, কিন্তু দিন শেষে আমরা একে অপরের সাথে আমাদের উঠা বসা থাকবে, চা খাবো। এটি হওয়া উচিত। এটি ছিল আগে রাজনীতিতে, যেটি রাজনীতি থেকে হারিয়ে, সেটি আমি মনে করি যে আবার রাজনীতিতে ফিরিয়ে আনা প্রয়োজন। আপনাকে একটা বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে, কিন্তু সেই অনুষ্ঠান দেখে নেতাকর্মী, যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের মানে অতিথি হয়ে আসতেন সব সময়, তাদের সাথে আমাদের একটা কানেকশন, আমি যদিও এটা অনেকেই ভালোভাবে নেয় না এখন আর, তারপরেও আমাদের সাথে কানেকশন আছে। তো তারা একটা ক্ষোভ প্রকাশ করেছে। তো সেই ক্ষোভটাকে আপনি কিভাবে, যে তারা মনে করে যে আপনারা অনেক ভালো আছেন, দেশের বাইরে আনন্দ ফুর্তি করছেন, কিন্তু তারা কষ্ট আছে, তারা খেতে পাচ্ছে না, তারা চলাফেরা করতে পারছে না, তারা মামলা যারা খেয়েছে তারা মামলা সামলাতে পারছে না, এরকম অনেক দুরবস্থা। তো সেই অবস্থাটাকে আপনি কিভাবে বর্ণনা করবেন? আমাদের নেতাকর্মীরা অবশ্যই অবর্ণনীয় দুর্দশার মধ্যে আছে। আমরা নেতাকর্মীদের নিয়মিত খোঁজ খবর নিই, আর খোঁজ খবর নেওয়াটা তো সবাইকে বলে বা টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে বা পত্রিকায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তো খোঁজ খবর নিতে হয় না। খোঁজ খবর আমরা সবসময় নিয়েছি। আমাদের কাছে আমার পরিবারের চেয়েও আমাদের নেতাকর্মীরা হচ্ছে আমাদের মূল পরিবার। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা তৃণমূল থেকে রাজনীতি করে এসেছি, পিছনের সারির কর্মী থেকে শুরু করে তারপর আজকে রাজনীতির এই পর্যায়ে এসেছি, আমাদের কাছে দলটাই পরিবার। নিজের পরিবারের চেয়েও দলটাই হচ্ছে মুখ্য আমাদের কাছে সবসময়, এবং এটি আমার পরিবারও জানে। আমার ছেলে মেয়েরা আমাকে কখনো, তারা আজকে 24 বছর বয়স হয়েছে বড় বড় সন্তানের, তারা আমাকে কখনো পায়। সুতরাং আপনি যে বিয়ের অনুষ্ঠানের কথা বলছেন, সেটি আমাদের দলের দলের সাধারণ সম্পাদকের ছেলের বিয়ে। ছেলের বিয়ে, সেখানে প্রায় 1000 দলের নেতাকর্মী গেছে, দলের 1000 নেতাকর্মী গেছে। আমি প্রথমে বিয়ের অনুষ্ঠানে যেতে চাইনি, আমি বললাম যে বিয়ের অনুষ্ঠানে গেলে
ছবি তুলবে, মানুষ ছবি তুলে সেটা আপলোড করবে, নানা জনে নানা মন্তব্য করবে, আমি যেতে চাইনি। ফারুক ভাই অর্থাৎ আমাদের দলের সাধারণ সম্পাদক, তিনি আমাকে বহুবার ফোন করেছেন। শেষমেশ উনি যাওয়ার জন্য আমার জন্য লোক পাঠিয়েছেন, গাড়ি পাঠিয়েছেন। এরপর আমি ব্যারিস্টার রিজুম সহ কয়েকজনের সাথে আলাপ করলাম যে আমি তো যেতে চাইনি, কিন্তু ফারুক ভাই তো এরকম আমাকে যাওয়ার জন্য বলছেন। তখন বললো যে সবাই যাচ্ছে, অর্থাৎ লন্ডনে যারা আছে সবাই যাচ্ছে, এবং আমি তারপর গেছি। এবং আমি মনে করি সেটি একটি দলের কর্মীদের মিলন মেলা ছিল। এবং সেখানে গিয়ে আমি যেটা দেখেছি, যারা সেখানে যায়নি তারা তো জানে না, আমি বাংলাদেশ মন্ত্রী থাকাকালীন কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে যেভাবে দাঁড়াতে পারতাম না, ছবি তোলার জন্য যেভাবে চারপাশে ঘিরে ধরতো, আমি সেখানে কয়েক ঘন্টা ছিলাম, প্রতিটা মুহূর্ত তাই ছিল। কমপক্ষে 600-700 মানুষ আমার সাথে ছবি তুলেছে।